বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েই চলছে উত্তেজনা। সমূহ সীমান্ত যুদ্ধের দিক যাবেই। এই বন্যাটা যাক, দেখবেন ভারত বিএসএফ এর বন্যা শুরু করে দেবে। একটার পর একটা চালাতেই থাকবে। কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, কারণ বাংলাদেশের বিডিআর এর সাথে থাকবে বাংলাদেশের জনগণ, যার যা আছে। যেরকম আগে 3টা বর্ডার যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছিল। বাংলাদেশের সাথে ভারত কখনো দেশ টু দেশ যুদ্ধে জড়াবে না। হতে পারে বড় দেশ, তাদের সেনাবাহিনী ও বিএসএফ এর অন্যান্য বড় বর্ডারে ব্যস্ত থাকতে হয়। যদিও তারা নিয়ে আসে, সেক্ষেত্রে তারা আন্তর্জাতিক যুদ্ধের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান এবং ন্যাটোভুক্ত দেশগুলো ভারতের অখণ্ডতা আর থাকতে দেবে না। তাই ভারত বাংলাদেশের যেটা করবে, বাংলাদেশের নাটটা একটু টিপে দেখবে এবং তাদের সক্ষমতা কত আছে এবং দুর্বল করার চেষ্টা করবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে না। বাংলাদেশের সাথে যদি ভারতের আসন্ন বর্ডারের কোনো রকমের যুদ্ধ সংঘটিত হয়, মানে বিএসএফ এবং বিডিআর এর মধ্যে, তাহলে কারা জিতবে? নিঃসন্দেহে বিডিআর বা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ জিতবে। কেন বলছি? কারণ ইতিহাস কথা বলে। বাংলাদেশের কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামে 2001 সালের ঘটনায় বিএসএফ এর 400+ সৈনিক মাত্র 8 জন বর্ডার গার্ড বা বিডিআর সৈনিকের কাছে পরাস্ত হয়েছিল। প্রায় 200+ ভারতীয় বিএসএফ নিহত হয়েছিল এবং 16 জন পড়েছিল বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতের মধ্যে। পরবর্তীতে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। এই ভারত হচ্ছে একটা নির্লজ্জ দেশ এবং এই বিএসএফকে তারা ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরের অনেক ভিতরে ঢুকে বড়াইবাড়ি গ্রামে তারা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। এবং এটার ইতিহাস শুরু হয়েছিল আগে আরেকটি ছোট্ট যুদ্ধে সীমান্তে, যেখানে ভারত তার পরাজয়ের প্রতিশোধ নিতে পরবর্তীতে এই বড়াইবাড়ি গ্রামে আক্রমণ করেছিল। আগে সেই প্রথম যুদ্ধটির কথা শুনি। কেন ভারতের সঙ্গে বাংলাদেশের এই রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হলো? ঠিক কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখল করতে আক্রমণ চালায়? ভারতের সাথে বাংলাদেশের বড়াইবাড়ি যুদ্ধ সংগঠিত হওয়ার লম্বা একটা পটভূমি রয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সিলেটের পাদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এক পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের পাদুয়া সীমান্ত দখল করে নেয় এবং সেখানে একটি অস্থায়ী সেনা ঘাঁটি নির্মাণ করে। বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনা ঘাঁটি স্থাপনের খবরটি গ্রামবাসীরা বিডিআর এর কাছে পৌঁছে দিলে বিডিআর এর সৈন্যরা ভারতের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পাদুয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় সংকল্প করেন। বাংলাদেশের সার্বভৌম এলাকার উপরে ভারতীয় বিএসএফ এর এইরকম আচরণের প্রেক্ষিতে বিডিআর জওয়ানরা ভারত এবং বিডিআর এর সৈন্যরা পাদুয়ার ভারতীয় বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে। সে সময় পাদুয়া ক্যাম্পে ভারতীয় বিএসএফ এর প্রায় 70 জনের মতো সৈন্য ছিল, কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র 6টা গুলি ফায়ার করার পরপরই বিএসএফ এর 70 জন সৈন্য বিডিআর এর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন এবং বিডিআর পাদুয়া ক্যাম্পের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পাদুয়া যুদ্ধে বাংলাদেশের বিডিআর এর কাছে পরাজিত হওয়ার পর বিডিআর এর ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বিএসএফ। এই ঘটনার 2 দিন পর পাদুয়া থেকে 800 কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে বিডিআর এর ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালায় বিএসএফ। এজন্য তারা আসামের গুয়াহাটি থেকে কয়েকশো বিএসএফ আর বিভিন্ন অস্ত্রশস্ত্র আনা হয় বাংলাদেশের বড়াইবাড়িতে। 18 এপ্রিল ভোররাত 3টায় বড়াইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম নামের একজন কৃষক ধান খেতে সেচ দিতে গিয়ে দেখতে পান শত শত ভারতীয় বিএসএফ সৈন্য সাজোয়া গান, মেশিন গান আরো বিভিন্ন অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ সৈন্য নিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে। এসব ভারতীয় সেনা দলের প্রধান উদ্দেশ্য ভোরের আলো ফোটার আগেই বিডিআর এর বড়াইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া। তখন ভারতীয় বিএসএফ এর একজন সদস্য সাইফুল ইসলামের কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায়। হিন্দি ভাষায় কথা বলার কারণে সাইফুল ইসলাম সহজেই বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য।
তখন সাইফুল ইসলাম বুদ্ধি করে বিএসএফ কে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিডিআর ক্যাম্পের মতো একটি পরিত্যক্ত বাড়ি দেখান, আর বিএসএফ সেটাকে ক্যাম্প ভেবে এগোতে থাকে। এই সুযোগে সাইফুল ইসলাম বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যদের এই ঘটনা জানান। তখন বিডিআর সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যান এবং ভারতীয় বিএসএফ সৈন্যদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। অপরদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর সম্মিলিত সেনা সংখ্যা ছিল প্রায় 500 জনেরও বেশি। ভারতীয় সেনাদের তুলনায় বাংলাদেশের বিডিআর সৈন্য সংখ্যা অতি নগণ্য হলেও কিন্তু বিডিআর এর প্রতিটি সৈন্যর মনে ছিল অসীম সাহস, আর সেই সঙ্গে দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দৃঢ় সংকল্প। এদিকে বিএসএফ সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্ত বাড়িটিকে বিডিআর এর ক্যাম্প মনে করে বাড়ির এলোপাতাড়ি ফায়ারিং শুরু করে, কিন্তু পরক্ষণেই বিএসএফ সদস্যরা বাড়িটির ভেতরে গিয়ে দেখেন সেখানে কোনো বিডিআর সদস্য নেই। বিডিআর সদস্যরা ভারতের বিশাল সৈন্যবহরের সামনে সরাসরি যুদ্ধ না গিয়ে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে, কারণ বিডিআর জওয়ানরা ভালো করেই জানত তাদের পক্ষে মাত্র 8 জন সৈন্য নিয়ে ভারতের 500 জন সৈন্যর বিপক্ষে লড়াই করা মোটেও সহজ কাজ নয়। এজন্য বিডিআর এর এই 8 জন সৈনিক আগে থেকে গ্রামের ভিন্ন ভিন্ন অবস্থানে ফাঁদ পেতে থাকে এবং ভারতীয় সেনারা বরাবরই ক্যাম্পের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথেই বিডিআর সদস্যরা মেশিনগান দিয়ে গুলি ছুড়তে শুরু করে। 3 জন বাংলাদেশি বিডিআর সদস্য নিহত হন এবং এর বিপরীতে ভারতের 178 জন বিএসএফ সদস্য নিহত হয়। এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী ইসলামারি ক্যাম্প থেকে আরো 6 জন বিডিআর সদস্য বড়াইবাড়ি ঘাটির বিডিআর সদস্যদের সাথে মিলে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করে। তারপর বিডিআর এর আক্রমণকে আরো শক্তিশালী করার জন্য হানাদার বিএসএফ কে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআর এর সদর দপ্তরের নির্দেশনায় রংপুর, জামালপুর, ময়মনসিংহ ও কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বড়াইবাড়িতে পৌঁছালে ভারতীয় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় আর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আল্লাহ বাঁচাইছে আমাকে আর কি, বাঁচার কোনো উপায় ছিল না। 19 এপ্রিল রাত্রে শুরু হলো, মানে সেটা বলার মতন না। ওরা আলো দিছিল, পুরা রৌমারি রাজীবপুর থানা মনে করেন একবার আলো হয়ে গেছিল। কিন্তু এই 2024 সালে এসে ভারত আবার সীমান্তে উত্তেজনা শুরু করেছে। দেখুন, 2001 সালের মতোই তারা বাংলাদেশের ভূখণ্ড দখল করতে চাচ্ছে। সূত্র জানায়, বুধবার দুপুরে দহগ্রাম ইউনিয়নে হাড়িপাড়া সীমান্তের প্রধান পিলার ডিএএমপি 8 নম্বর সাব পিলার 23 থেকে 28 নম্বরের শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে থাকে বিএসএফ। তারা বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই। এরপরও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে হাড়িপাড়া সীমান্তের শূন্য রেখা বরাবর আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিষয়টি নজরে এলে বিজিবি তাতে বাধা দিলে কাজ বন্ধ রাখে বিএসএফ।